আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হলো আমরা যে টপিকে ক্লাস করব সেটা হচ্ছে মানবদের প্রতিরক্ষা। তো বরাবর মতো আমি আছি মুবির ইবনে মকবুল, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে। আচ্ছা, তো দেশে এমন একটা পরিস্থিতি আমরা ক্লাস নিচ্ছি যখন কিনা সব থেকে টালমাটাল অবস্থা, নতুন একটা আমাদের নতুন স্বাধীনতা, এই নতুন দেশটাকে পুনর্গঠন করা, এ সময় নতুন একটা দুর্যোগ বাংলাদেশের বর্তমানে বিভিন্ন স্থান বন্যায় প্লাবিত হয়ে গেছে, যেখানে হচ্ছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী বড় বড় অনেকগুলো জেলা বন্যায় পানিতে ভাসছে। অনেকে আমরা এখন ক্লাস করতে পারছি, অনেকে হয়তো সেই ক্লাসটাও করতে পারছে না। অনেকে হয়তো বা মানে তাদের বাসা পানি উঠে গেছে, 2 তলা 3 তলা বাসা, অনেক মানুষ মারা গেছে, ভেসে উঠেছে। তো এরকম একটা মানে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে আমাদের এখন ক্লাস করতে হচ্ছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে সকাল থেকেই এটা নিয়ে ব্যস্ত ছিলাম, অর্থাৎ কীভাবে আমরা ঢাকা মেডিকেল থেকে হেল্প করতে পারি। তো যাই হোক, আমার মনে হয় আমরা পড়াশোনা শুরু করতে পারি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা আমাদের প্রত্যেকে নিজের জায়গা থেকে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য আমাদের জায়গা থেকে কোনো হেল্প করার সুযোগ থাকে আমরা সেটা সবসময় ইনশিওর করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো সবাইকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা। তো আমাদের টপিক হচ্ছে আজকে মানবদের প্রতিরক্ষা। এটার প্রথম অংশ ক্লাস আমাদের হয়ে গেছে। দ্বিতীয় অংশ হচ্ছে সহজাত ও অর্জিত প্রতিরক্ষা থেকে আমাদের একদম শেষ পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো আমরা শুরু করি। একটু কমটা নেই, 1 মিনিট। ওকে। তো তোমরা সবাই জানো যে আমাদের যে প্রতিরক্ষা এটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা, আর একটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। অর্থাৎ তুমি যখন জীবনে প্রথম জন্মগ্রহণ করেছো, আল্লাহ তাআলা তোমার বডিতে এমন কিছু প্রতিরক্ষা দিয়ে পাঠিয়েছেন যেটা আগে থেকেই ছিল। আচ্ছা, আবার এমন কিছু প্রতিরক্ষা হয়েছে যে তুমি ধীরে ধীরে অর্জন করেছো। যেমন ধরো, আজকে তোমার শরীরে একটা রোগ হলো, বা রোগ হোক বা না হোক, একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া এসে আক্রমণ করলো। ঠিক আছে? তো ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াটা আক্রমণ করবার পরে তোমার শরীর সেটার এগেইনস্টে, সেটাকে প্রতিরোধ করবার জন্য সে হচ্ছে তোমার অ্যান্টিবডি তৈরি করলো। ঠিক আছে? অর্থাৎ তাকে ধ্বংস করার চেষ্টা করলো। ঠিক আছে? শুধু ধ্বংস করেই সে থেমে গেল না, সে যেটা করলো, ভবিষ্যতেও যদি একই ব্যাকটেরিয়া বা একই ভাইরাস যদি আসে, তাকে যেন আমরা খুব সহজে দ্বিতীয়বার আরো দ্রুততম সময় যেটা তাদেরকে আমরা কিল করতে পারি, সেই ব্যবস্থাটা করলো। এটার নামই হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। ঠিক আছে? বা একটা এক্সাম্পল যদি দিই, তোমরা সবাই করোনার টিকা নিছো না? 1 ডোজ হলেও তো নিছো নাকি? এটা কি ধরনের প্রতিরক্ষা বলো তো? অর্জিত প্রতিরক্ষা। তুমি যখন তোমার জীবনে প্রথম জন্মগ্রহণ করছো, তুমি কি করোনার এগেনস্টে প্রতিরক্ষার জন্মগ্রহণ করছো? করো নাই তো। কিন্তু তুমি যখন একটু বড় হয়েছো, তুমি করোনার একটা টিকা নিছো যাতে করোনা তোমার শরীরে না হয়, তাই না? তাহলে করোনার এগেনস্টে প্রতিরক্ষা তুমি অর্জন করছো। ঠিক আছে? তাহলে আমাদের 2 রকমের প্রতিরক্ষা, আমাদের জন্য এটা ক্লিয়ার, সহজাত এবং অর্জিত। আচ্ছা, তো দেখো, এছাড়াও সহজাত প্রতিরক্ষাকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। আদনান স্যারের বই অনুসারে এটাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রজাতিগত প্রতিরক্ষা, একটা হচ্ছে গোষ্ঠীগত, আর একটা হচ্ছে ব্যক্তিগত। আচ্ছা, যেমন ধরো তোমার আমরা যে এই মশা, ফর এক্সাম্পল কোন মশার নাম বলবো, যেমন এখানে বলছে তোমার অ্যানোফিলিস মশা, ম্যালেরিয়াতে যেটা হয় আর কি। এই মশা মানুষকে কামড় দেয়, মানুষের ম্যালেরিয়া হয় প্লাজমোডিয়াম ভিভ্যাক্স দিয়ে, ম্যালেরিয়া পরজীবী দিয়ে। গরুর কখনো ম্যালেরিয়া তুমি শুনছো? কেন শোনো নাই? শোনো নাই কারণ গরুতে কখনো এই রোগ হয় না, গরু এটার এগেনস্টে ইমিউন। মানুষের হয়। তাহলে বলছে অধিকাংশ ক্ষেত্রে কোনো পরজীবীর আক্রমণ বিশেষ প্রজাতির মধ্যে সীমাবদ্ধ থাকে। ঠিক আছে? অধিকাংশ ক্ষেত্রে পরজীবীর আক্রমণ বিশেষ প্রজাতির মধ্যে সীমাবদ্ধ থাকে। মানুষ একটা প্রজাতি, তো এই জন্য বলছে দেখো, ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম ভিভ্যাক্স মানুষ ও মশকের উপর পরজীবী। তারপর আছে গোষ্ঠীগত প্রতিরক্ষা। এটা মানে কি? যেমন ধরো, আমরা তো যারা মানুষ, আমাদের কিন্তু মোটামুটি 3টা রেস বলা হয়, তাই না? একটাকে বলা হয় হচ্ছে তোমার এটা একদম ফর্সা, ককেশিয়ান। একটাকে বলা হয় যারা হচ্ছে একদম কালো, নিগ্রয়েড। একটাকে বলা হয় একটু চাইনিজ
ভাইব আছে, চাইনিজ ভাব আছে, মঙ্গোলয়েড বলে এদেরকে, তাই না? মোটামুটি 3টা। আমরা বাংলাদেশে আমরা হচ্ছে শঙ্কর জাতি বলা হয়। তো এই যে 3 রকমের মানুষ আছে, এদের মধ্যে কিন্তু ডিজিজ প্যাটার্নটা ডিফারেন্ট, ঠিক আছে? তুমি জানো কিনা জানি না, বাংলাদেশে করোনায় যে কয়েকজন মানুষ মারা গেছে, পৃথিবীর অনেক দেশে তার থেকে বেশি মানুষ মারা গেছে, অনেক দেশে এর থেকে বেশি মানুষ মারা গেছে। কিন্তু বাংলাদেশে তুমি বলবা না যে বাংলাদেশ হ্যাঁ খুব মানে আমরা খুব উন্নত রাষ্ট্র, না। আসলে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, করোনার এগেন্স্টে আমাদের ইমিউনিটি কিছুটা হলেও ছিল, পৃথিবীর অনেক দেশের নাগরিকদের ছিল না। অর্থাৎ একটা রোগ, সে একটা জীবাণু, একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া, সে শুধু আক্রমণ করলেও হয় না, প্রজাতি ভেদে, গোষ্ঠী ভেদে এটার যেই তোমার কি বলে প্রভাব, সেটা ভ্যারি করে, ঠিক আছে? যেমন ধরো এখানে লিখেছে কি যে কৃষ্ণাঙ্গ মানুষ শ্বেতাঙ্গ মানুষের চেয়ে বেশি যক্ষার শিকার হতে দেখা যায়। আমাদের দেশগুলোতে যক্ষার প্রভাব বেশি না? তুমি কোন শুনছো আমেরিকাতে যক্ষা হয়? কখনোই হয় না। আমরা যখন আমি হচ্ছে তোমার ফাইনাল ইয়ারে পড়তেছি, আমি অলরেডি তোমার ইউএসএমএল স্টেপ 1 পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, ঠিক আছে? ইউএসএমএল স্টেপ 1টা হচ্ছে আমেরিকার পরীক্ষা, এটা হলো তোমার আমাদের ডাক্তারদের পরীক্ষা, এটা আমি পাশ করেছি ইতিমধ্যে। তো ওখানে যখন আমি পড়তাম, আমি দেখতাম যক্ষা ওদের জন্য রেয়ার ডিজিজ, আমরা কোনো শুনি নাই এরকম ডিজিজ, মানে বিরল রোগ যক্ষা। আমরা বাংলাদেশের যক্ষা, আমাদের ঢাকা মেডিকেলে ওয়ার্ডে যক্ষার পর যক্ষা পেশেন্ট, ভর্তি যক্ষা, ঠিক আছে? কিন্তু ওরা এই ডিজিজ কোনো শুনে নাই, ওদের দেশে হয় না, ঠিক আছে? আচ্ছা, যেটি কথা হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষা। কোনো কোনো মানুষ নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার জন্য পরজীবী সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। যেমন আমি এটার এগেইনস্টে, আমার করোনা এখন মধ্যে হয়েছে 3বার, ঠিক আছে? আমি কিন্তু 4 ডোজ ভ্যাকসিন নিচ্ছি তাও, ঠিক আছে? আমার এখন 3বার করোনা হয়েছে। আমি করোনা আমার খুব সহজে কাবু করে ফেলতে পারে, কিছু করার নেই আমার, ঠিক আছে? হয়তো তোমাদের অনেকে আছে যাদের করোনার টিকা নেও নাই, তাও করোনা হয় নাই, এরকম মানুষ অনেক হয়তো আছে। তো এটা আসলে ব্যক্তিও ভ্যারি করে সহজত প্রতিরক্ষা, ঠিক আছে? আচ্ছা, এখন সহজত প্রতিরক্ষা যেটা আমাদের আছে, সেটা কি কি জিনিস নিয়ে আসলে তৈরি হয়েছে? 1 নম্বর হচ্ছে প্রতিবন্ধক বা ব্যারিয়ার্স, প্রদাহ বা ইনফ্লামেশন, কমপ্লিমেন্ট। দেখো প্রতিবন্ধক শব্দের অর্থ কি? প্রতিবন্ধক শব্দের অর্থ হচ্ছে এখানে আশেপাশে এই বাতাসে এই মুহূর্তে তুমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তুমি অল্প কিছু হলেও ভাইরাস ব্যাকটেরিয়া পাবাই, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ভাইরাস ব্যাকটেরিয়া আমাকে কেন কোনো ক্ষতি করছে না? অনেক কারণে। আমার প্রতিরক্ষা সিস্টেম, তাই না? আমার স্কিন সবচেয়ে বড় প্রতিরক্ষা। স্কিন একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে। আমরা যে খাবার খাই, খাবারের মধ্যে কি পরিমাণ ভাইরাস ব্যাকটেরিয়া আছে তুমি কোনো জানোই না, তোমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, আমরা রান্না করে ভাইরাস ব্যাকটেরিয়া কমে যায়, বাট আছে। তো আমাদের এই যখন পাকস্থলীতে খাবারটা যায়, এখানে কিন্তু তোমার গ্যাস্ট্রিক অ্যাসিড আছে, ঠিক আছে? এই জিনিসগুলো কি করে? এই জিনিসগুলো মেনলি তোমার এই ভাইরাস ব্যাকটেরিয়া বা জীবাণুগুলোকে নষ্ট করে ফেলে, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে ব্যারিয়ার। এবার হচ্ছে প্রদাহর কথাটা হলো তোমার ইনফ্লামেশন। হ্যাঁ, তো এখন এখানে জিনিসটা লিখেছে, মেডিকেল সায়েন্সের টেক্সট বুক অনুসারে ইনফ্লামেশন এটা বলে না। হ্যাঁ, মেডিকেল সায়েন্সে আমরা ইনফ্লামেশন ভিন্ন জিনিস বুঝি, একটু কাছাকাছি বাট একটু ডিফারেন্ট, এইভাবে কিছু না। বাট এখন আমরা আজমল স্যার এখানে লিখেছে টিস্যুর কোনো ক্ষতি হলে মাস্টকোষের তৎপরতা নানা ধরনের কণিকা, বিশেষ করে নিউট্রোফিল ও ম্যাক্রোফেজ জড়ো হয়ে সক্রিয় অংশগ্রহণ করে, ফলে যন্ত্রণাদায়ক অবস্থার অবসান ঘটে। যা লিখেছে, বাট কথা হচ্ছে ইনফ্লামেশন এরকম কিছু না। ইনফ্লামেশন বলতে আমরা বুঝি বডির রেসপন্স টু এনি ইনজুরিয়াস অবজেক্ট বা ইনজুরিয়াস সাবস্টেন্স, ঠিক আছে? এখানে যে কোনো কোষই হতে পারে, ঠিক আছে? এখানে শুধু মাস্ট কোষের নাম আসবে, বা একটা নিউট্রোফিল ও ম্যাক্রোফেজ, সব রকমের সেল এখানে কাজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা কথা কি আমি বলছি, একটা কথা বলে রাখি। তোমরা কি জানো যে এই মানবদের প্রতিরক্ষা অধ্যায় কতটা ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষায়? কতটা ইম্পর্টেন্ট, এনি আইডিয়া? গত বছরের কোয়েশ্চেন দেখছো? এটা কি শর্ট সিলেবাসে ছিল না, ফুল সিলেবাসের। এবং অদ্ভুত করে এই একটা অধ্যায় থেকে 4 থেকে 5টা কোয়েশ্চেন আসছে। জুওলজিতে কোয়েশ্চেন আসছে কয়টা জানো? 10টা। 30টা তো বায়োলজির, 20টা হচ্ছে বোটানি, 10টা হচ্ছে জুওলজি। এই এক অধ্যায় থেকে 4টে চলে আসছে, ঠিক আছে? সো জাস্ট বোঝার চেষ্টা করো এই এক অধ্যায় গুরুত্ব গত বছর কত ছিল। তার মধ্যে এটা আবার বলা পড়ে নাই, শর্ট সিলেবাসে নাই, ফুল সিলেবাসে ছিল।
ঠিক আছে, যারা এই অধ্যায় কতবার মিস দিচ্ছে মেডিকেল চান্স বাদ। এবং কোশ্চেন তো আসছেই, কঠিন কোশ্চেন সেগুলো তো, ঠিক আছে। তো এই জন্য এই অধ্যায়টা আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে কিছু তোমার প্লাজমা প্রোটিনের সমন্বয়ে গঠিত। বলছে অন্তত 20 ধরনের প্লাজমা প্রোটিন মিলে আমাদের একটা সিস্টেম তৈরি করে, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। তো এই যে কমপ্লিমেন্ট সিস্টেম, এই কমপ্লিমেন্ট সিস্টেমটা হচ্ছে আমরা এখনই একটু দেখবো, কমপ্লিমেন্ট নিয়ে হালকা পাতলা কথা বলবো, একটু পরে আসতেছে এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন তোমরা সবাই জানো। ইন্টারফেরন যদি বলে কি মানে কোন কাজে ব্যবহৃত হয়, 1 নাম্বার ভাইরাসের এগেনস্টে, 2 নাম্বার এখানে লেখা নাই, বোটানিতে লেখা আছে, বোটানি বইতে আবুল হাসানে, ক্যান্সার কোষের নিরাময়ের ক্ষেত্রে আমরা ইন্টারফেরন ব্যবহার করি। একবার পরীক্ষা আসছিল, ইন্টারফেরনটা কি? ইন্টারফেরন কি বলতো? ইন্টারফেরনটা একটা গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। শুধু প্রোটিন বললে ভুল, পলিস্যাকারাইড বললে ভুল, ঠিক আছে। গ্লাইকোপ্রোটিন মনে রাখো। আচ্ছা, সহজাত মারণ কোষ, ন্যাচারাল কিলার সেল। এই সেলটা হচ্ছে যেটা টিউমার কোষগুলো আছে না, এগুলোর ভিতরে একদম তোমার বিষাক্ত পদার্থ খনন করে এগুলো ধ্বংস করে ফেলে। আচ্ছা, সহজীবী ব্যাকটেরিয়া, হ্যাঁ, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। আমাদের অনেক সহজীবী ব্যাকটেরিয়া আছে, আমাদের পৌষ্টিক নালীতে আছে, বৃহদন্ত্র আছে, এরা আমাদের অনেক হেল্প করে। ওরা জীবাণু মানে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে বাড়তে দেয় না, ওরা নিজেরা থাকে এবং ওরা নিজেরা থেকে আমাদেরকে ভালো কাজে সহায়তা করে। যেমন ধরো আমাদের ভিটামিন সাপ্লাই দেয়, ভিটামিন বি, ভিটামিন কে। ওকে, তুমি যদি চোখ বন্ধ করো, আল্লাহ তাআলা বলছে না যে মানে বলতেছে যে আমি পুরো আরবিটা বলতে পারি নাই, সরি। ওখানে যেটা বলছে যে তুমি যদি আমার নিয়ামত মানে গুনবার চেষ্টা করো, তুমি গুণে শেষ করতে পারবে না। মানে যে সময় তুমি কিছুই ভাবতেছো না, অন্য কিছু ভাবতেছো, সেই সময় আমাদের বাতাসে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আল্লাহ তাআলা আমাদের বডি থেকে এমন তৈরি করছেন যেন সেটাকে আমরা ফাইট করতে পারি। আচ্ছা, প্রতি মুহূর্তে আমাদের বডি ফাইট করতেছে। অর্থাৎ আমরা যে কত রহমতের মধ্যে থাকি, তুমি এটা কখনোই এত সহজে তোমার মানে কি বলে বুঝে আসবে না। প্রতি মুহূর্তে আসলে কি হচ্ছে, মানে আল্লাহ তাআলা আমাদের বডিটাকে কিভাবে তৈরি করছেন, ঠিক আছে। তারপর হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। আচ্ছা, অর্জিত প্রতিরক্ষা পড়ার আগে আমি একটা ফ্যাগোসাইটোসিস জিনিসটা দেখাই দিই, এটা আসবে সামনে, এই জন্য একবারে দেখাই ফেলতেছি, দাও ওয়েট। For many functions, the cell needs to take in substances from outside to inside. Very small particles can penetrate the lipid bilayer itself or pass through the transport proteins on the membrane. However, very large particles cannot cross the membrane, so they are taken inside the cell by a special process called endocytosis. Basically, in endocytosis, the cell membrane wraps around the particle and then breaks off a vesicle containing that particle inside the cell. Based on how it is formed, you can understand that the fluid inside this vesicle is actually extracellular fluid from the outside, and the wall of the vesicle is a detached portion of the cell membrane. These were some basics. Now let's go into more detail. So, there are two main forms of endocytosis, pinocytosis and phagocytosis. First, let's talk about pinocytosis. Pinocytosis means drinking by the cell. It occurs to take in macromolecules. The cell expresses receptors for such molecules on the membrane. Such receptors are generally concentrated in a small pit on the membrane. It is called a coated pit. Beneath this pit, on the inner side of the cell, there is a latticework of fibrillar proteins called clathrin and other proteins like contractile filaments, actin and myosin. All these proteins drive the movement of the cell membrane during endocytosis. What happens is, when the particle attaches to the receptor on the outer side of the cell, these proteins pull the membrane inside the cell. This deepens the pit. Then they close the mouth of this pit, forming a vesicle inside the cell.
proteins dissociate from the vesicle and go back to the membrane for next round of endocytosis. The entire process requires energy from ATP. The vesicle formed by pinocytosis is called a pinocytotic vesicle. Such vesicles are very small. Pinocytosis occurs in almost all the cells in the body. So this was about pinocytosis. Now let's talk about phagocytosis. It means eating by the cell. It occurs for the intake of large particles, such as bacteria or whole cells, etc. And only some cells are capable of doing phagocytosis, like tissue macrophages and some white blood cells. The process of phagocytosis is similar to pinocytosis. First, some ligand on the particle to be engulfed binds with the receptor on the cell. This initiates the process of phagocytosis. In this, the membrane around the points of attachment evaginates outwards to surround the entire particle. At the tip, the membrane merge, creating a vesicle inside the cell. It's called a phagocytic vesicle. So this is how phagocytosis happens. Now, the cell has organelles called lysosomes, containing various hydrolase enzymes. The vesicle formed by pinocytosis or phagocytosis merges with this lysosome. This empties the enzymes and lysosomes in the vesicle. Now it's called digestive vesicle. And as per the name, it starts digesting the proteins, carbohydrates, lipids, and other things in the vesicle. Small molecules like amino acids, glucose, phosphate, etc. formed during this digestion cross the membrane and enter the cytoplasm. Indigestible things are left inside the vesicle. They are excreted out of the cell by exocytosis. So this was all about ingestion by the cell. Now let's have a quick summary. Entry of large particles inside the cell happens by endocytosis. For this, the cell membrane wraps around the particle to be taken in and then breaks off a vesicle containing that particle inside the cell. Pinocytosis is drinking by the আচ্ছা, তো আমার কাছে মনে হয় এখন আমরা দেখলাম, এটা আমরা একটা সামারি করি। cell. Large আচ্ছা, এটা স্লাইড চেঞ্জ করি। তাহলে আমরা কি কি দেখলাম? একটা দেখলাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস, একটা দেখলাম হচ্ছে পিনোসাইটোসিস, তাই না? অর্থাৎ আমার যে সেল মেমব্রেন আছে, ও যখন কোনো ফরেন অবজেক্ট দেখে, ও যেটা করে সেটা হচ্ছে যে সেল মেমব্রেনটাকে ও বাইরে এক্সটেন্ড করে একটা ফ্যাগোসাইটিক ভেসিকল তৈরি করে সেলের ভিতরে ঢুকাই ফেলে। দেন আমাদের লাইসোজোম আছে, লাইসোজোমের ভিতরে হাইড্রোলেজ এনজাইম আছে। এই হাইড্রোলেজ এনজাইমটাকে এরকম সিজার দেখেছে, কাঁচি দিয়ে দেখিয়েছে, মানে যখন কোনো ফ্যাগোসাইটিক ভেসিকলের মাধ্যমে কোনো খাবার ঢুকছে, ও এই লাইসোজোমের মাধ্যমে হাইড্রোলেজ এনজাইমের মাধ্যমে এটাকে নষ্ট করে বা ধ্বংস করে ফেলছে বা ডাইজেশন করে ফেলছে। দিস ইজ দ্য থিং। আরেকটা ছিল পিনোসাইটোসিস, অর্থাৎ যখন আমরা সলিড অবজেক্ট নিয়ে কাজ করি, সলিড হচ্ছে আসলে ফ্যাগোসাইটোসিস হয়, লিকুইড যেটা হয় সেটা হচ্ছে পিনোসাইটোসিস। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমি পড়বো সক্রিয় প্রতিরক্ষা আর হচ্ছে অক্রিয় প্রতিরক্ষা। সক্রিয় প্রতিরক্ষা কিভাবে দেহে কাজ করে তার ভিত্তি করে সক্রিয় প্রতিরক্ষা দুই ধরনের হয়ে থাকে। হ্যাঁ, একটা হচ্ছে কোষ মাধ্যম প্রতিরক্ষা বা সেলুলার ইমিউনিটি, আর একটা হচ্ছে আমাদের রক্ত মাধ্যম প্রতিরক্ষা। তো দেখো, সেল মানে এখানে সেল ইনভলভমেন্ট থাকবে, রক্ত মিডিয়েটেড মানে সেল ইনভলভ থাকবে না, রক্তের মধ্যে কিছু একটা এমন জিনিস থাকবে যেটার মাধ্যমে প্রতিরক্ষা হবে। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যান্টিবডি, তাই না? আচ্ছা, তো কোষ মাধ্যম প্রতিরক্ষার ভিতরে আমাদের মেনলি টি লিম্ফোসাইট প্রধান ভূমিকা রাখে, আর যেটা রক্ত মাধ্যম প্রতিরক্ষা এখানে বি লিম্ফোসাইট ভূমিকা রাখে। বি লিম্ফোসাইট নিজে ভূমিকা রাখে না, বি লিম্ফোসাইট প্রথমে প্লাজমা সেলে রূপান্তরিত হয়, সেই প্লাজমা সেল পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা, ওকে, এটা আমি তোমাদেরকে একটা গল্প বললাম, মানে কেন বি লিম্ফোসাইট প্লাজমা সেল এরপর অ্যান্টিবডি, এইভাবেই বলা উচিত, ঠিক আছে? একবার একটা পরীক্ষা আসছিল, অ্যান্টিবডি কে তৈরি করে? অপশন বি লিম্ফোসাইট ছিল, প্লাজমা সেলও ছিল, উত্তর হচ্ছে প্লাজমা সেল। আর যদি অপশনে প্লাজমা সেল না থাকে দেন বি লিম্ফোসাইট। হ্যাঁ, আচ্ছা, কিভাবে দেহে অর্জিত হয়, মানে আমাদের এই প্রতিরক্ষা কিভাবে অর্জিত হয় তার উপর ভিত্তি করে সক্রিয় প্রতিরক্ষা আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। এটার মধ্যে কিন্তু আবার তোমার সক্রিয় অক্রিয় যেটা বললাম,
সক্রিয় মানে হচ্ছে বডি স্ব উদ্যোগে নিজের চেষ্টায় কোনো কিছু করতেছে, আর অক্রিয় মানে নিজের চেষ্টায় করতেছে না, ওরা খাওয়াই দিতেছে, বুঝছো? সক্রিয় আবার দুই রকমের হয়, দেখো, একটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয়, একটা হচ্ছে কৃত্রিম সক্রিয়। প্রাকৃতিক সক্রিয় মানে তুমি হাসপাতালে যাচ্ছ, হাসপাতালে তো অনেক রোগ জীবাণু, ধরো আমার অবস্থা যেটা, আমি সারাদিন হাসপাতালে থাকি, হাসপাতালে অনেক রোগ জীবাণু থাকে, বুঝছো? ধরো আমার প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা অনেক কিছুই, অনেক ডিজিজ এগেনস্ট হয়তো বা আমি ইমিউন হলেও হইতে পারি। হচ্ছে কৃত্রিম সক্রিয়। কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা বলতে আমরা বুঝি যে আমি ভ্যাকসিন দিছি, অর্থাৎ আমি করোনার জীবাণুর সাথে এক্সপোজড হইনি, বা ধরো আমি করোনার জার্মটা নিজের শরীরে ইচ্ছা করে ঢুকাইছি। কেন? ওই যে টিকাতে আমরা কি করি, আমরা ওই জীবাণুটাই ঢুকাই না, ওই জীবাণুটাই দুর্বল করে ঢুকাই নাকি, এটাই তো অক্রিয় প্রতিরক্ষা। অক্রিয় প্রতিরক্ষা হচ্ছে এটা এমন ধরনের অর্জিত প্রতিরক্ষা যাতে অ্যান্টিবডি এক ব্যক্তির দেহ থেকে অন্যের দেহে বা প্রাণী দেহে বা মানব দেহে প্রবেশ করানো হয়, ঠিক আছে? এটা দুই রকমের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা, একটা হচ্ছে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা এটার মানে হচ্ছে যে এই ধরনের প্রতিরক্ষায় অমোরা বা কলোস্ট্রাম এর মাধ্যমে অ্যান্টিবডি মায়ের শরীরে শিশু দেহে প্রবেশ করে, ঠিক আছে? অর্থাৎ যেই ধরো নবজাতক একটা শিশু, এই শিশুটা হচ্ছে তার যেই শাল দুধ থাকে সেখানে কিন্তু অনেক অ্যান্টিবডি থাকে, ঠিক আছে? যে বললাম খাওয়াই দেয়, না খাওয়াই দিলে সেটা অক্রিয় প্রতিরক্ষা হয় না, এটা হচ্ছে প্রাকৃতিক, মা শরীর থেকে এমনি খাওয়ায়। আর একটা হচ্ছে কৃত্রিম অক্রিয়, এটা খাওয়াই দেয় কিন্তু মুখে খাওয়ায় না, জোর করে পুশ করে। করোনার সময় দেখছিল না যে প্লাজমা দিত, শুনছো না যে অমুক রোগীর এক ব্যাগ প্লাজমা লাগবে, প্লাজমা পাওয়া যেতেছে না, বাঙালিরা তো সবকিছুতেই ব্যবসা করে, বুঝছো? করোনার সময় 50টা মাস্কের দাম ছিল 2000 টাকা, সেই 50টা মাস্কের দাম এখন তুমি কিনতে যাও, তুমি 3 টাকার মাস্ক পাবা 150 টাকা কিনতে পারবা, সেটা 2000 টাকা। আজকে আমি বোনা দুর্গতের জন্য কিনতে গেছি, তোমার লাইফ জ্যাকেট কিনতে গেছি, সেগুলো 150 টাকাটা চাইছি 500 টাকা 600 টাকা। বোট কিনতে গেছি, বোটের যেগুলো দাম 12,000 টাকা সেটা আমার কাছে চাচ্ছে হচ্ছে 30,000 টাকা, ঠিক আছে? এই জন্য মানে আমাদের দেশে ব্যবসায়ী তো সৎ না, বুঝছো? মানে তারা যে কোনো দুর্যোগ বা যে কোনো কিছুতে তোমার অতিরিক্ত মানে মুনাফা করে, এবং জানি না আল্লাহ তাআলার সাথে কি আচরণ করবেন। তো যাই হোক, কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা যেটা আছে এখানে যেটা হয় যে প্লাজমা দেওয়া হয়, প্লাজমা নিয়ে ব্যবসা হয়েছে অনেক, এই জন্য বলছি আর কি, এই জন্য প্লাজমার কথা আমার আনতেই হলো। তো এখানে ইনজেকশনের মাধ্যমে আমাদের দেহে অ্যান্টিবডি প্রবেশ করানো হয়, ঠিক আছে? ওকে, তো এখন আমাদের সহজাত অনাক্রমতা মানে আমাদের যে প্রতিরক্ষাগুলো আছে এগুলো একটা সুন্দর ফ্লোচার্ট করে দিয়ে দিয়েছে, প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিম সক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম অক্রিয়, দ্যাটস ভেরি গুড, এটা আমাদের কোম্পানির বুক থেকে নেওয়া। হ্যাঁ, আচ্ছা, এখন তোমরা আমাকে একটু বলো এটার আনসার কি, এটার আনসারটা বলো, আনসারটা পড়ি একটু। আচ্ছা, সবাই বলতেছে হচ্ছে এখানে বি। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে ডিপিটি ভ্যাকসিন কোন ধরনের প্রতিরক্ষা গড়ে ওঠে? কৃত্রিম সক্রিয়। তোমরা যারা বলেছো কৃত্রিম সক্রিয়, এটা কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ। অর্জিত প্রতিরক্ষা কি কি ধাপ আছে? একটা ধাপ হচ্ছে আমাদের ভীতি সন্ধান, এটা আমি একটু অন্যভাবে পড়াই, হ্যাঁ, একটু ডিফারেন্ট হতে পড়াই, আমার মনে হয় সেটাই ভালো হবে। দেখো,
ধরো তোমার কি নাম দিব, ধরো তোমার নাম, একটা নাম তো দিতে হবে, ধরো তোমার নাম হচ্ছে আলম। হ্যাঁ, তুমি কি করছো, তোমার বাড়ি ধরো হচ্ছে রাজশাহী। তো রাজশাহীতে তুমি এমন কিছু একটা কাজ করছো যেটা ভালো না, হতে পারে কোনো গ্যাঞ্জাম করা, হতে পারে যে রাজশাহী তুমি এমন কিছু একটা হয়তো রাজশাহী শহরে তুমি এমন একটা ধরো তোমার মানে তুমি কোনো ভাঙচুর করছো বা খারাপ কিছু একটা কাজ করছো। তো এখন প্রথম যখন তুমি রাজশাহী শহরে গেছো, তোমার হাতে তখন লাঠি ছিল। হ্যাঁ, তোমার ভাবসাব দেখে মনে হইতেছে যে মানে রাজশাহী শহরে যেহেতু দেখছেন অরাজক পরিস্থিতি, সব জায়গায় হচ্ছে এখন চেকিং পোস্ট আছে, পুলিশ আছে, আনসার আছে, বিজিবি আছে, আর্মি আছে। তো ওরা রাজশাহী সদরের উপরেই বসে আছে চুপচাপ, দেখে একটা ছেলে ধরো তুমি তোমার হাতে লাঠি সরে নিয়ে আগাচ্ছ। ওরা প্রথমে কি করে, অবজার্ভ করে সেটা কি করে দেখি একটু। লাঠি যে নিছে, লাঠিটা কি জন্য নিছে, হইতে পারে লাঠি হাঁটার জন্য নিছে, কাউকে দেওয়ার জন্য নিছে, ও লাঠিটা আসলে কি দিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা থ্রেট। পরে দেখলো না, এই লাঠিটা নিয়ে একটা দোকানের দিকে আগাচ্ছে। তার মানে এটা তো কনফার্ম ও কিছু খারাপ কাজের উদ্দেশ্যে। এখন আর্মিটা সাথে সাথে বলে দিল যে ওকে ফলো করো, পুলিশ ওকে বলে ফলো করো, কি হয় ওর সন্ধান নাও। হ্যাঁ, নিল, নিয়ে সবাই দেখলো যে হ্যাঁ সত্যিকার অর্থেই ও এখনই ভাঙচুর করবে, অ্যালার্ট, এখনই ভাঙচুর হইতে পারে। ঠিক আছে, এবং তারা অ্যালার্মও পাঠাই দিছে, যখনই ভাঙচুর করতে যাবে ওরা ভাঙচুর করতে দিবে না। ওরা দোকানদার তাকে সে প্রোটেকশন, দোকানকে প্রোটেকশন দেওয়া শুরু করতেছে, বুঝছো, প্রতিরক্ষা, দোকানের একটা প্রতিরক্ষা মেনটেন করার চেষ্টা করতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে প্রতিরক্ষা তৈরি হলো, এই প্রতিরক্ষা দুইভাবে হইতে পারে। প্রতিরক্ষা দুইভাবে হতে পারে বলছি, অর্থাৎ ধরো ওই দোকানের ভিতরে কিছু পুলিশ থাকতে পারে, পুলিশ থেকে তোমাকে, তুমি যেন ভিতরে দোকানের ভিতরে ঢুকতে না পারো সেখান থেকে একটা ইয়ে দিতে পারে। আর একটা দোকানের বাইরেও পুলিশ থাকতে পারে, তোমার পিছনে টান দিবে, বুঝছো, এই যায় না ভাই, যায় না ভাই, অনেক গ্যাঞ্জাম করেন না। হ্যাঁ, তোমার টাইনে ধরে রাখতেছে। একটা হচ্ছে এন্টিবো নির্ভর, একটা কোষ নির্ভর। ঠিক আছে, এবং ফিউচারে এবার তুমি ধরো তুমি ঠান্ডা মাথায় পরে তো তোমাকে জোর করে নিবৃত্ত করে বাসায় পাঠিয়ে দিল, এবং সারা জীবন অতন্ত্র পড়া এই আলম যদি আর কোনোদিন আসে সদরে আসে, এর সাইজ করতে হবে খুব আগে থেকে। ঠিক আছে, একটা পটেনশিয়াল থ্রেট, ও গ্যাঞ্জাম করার জন্যই আসে। ঠিক আছে, সেনাবাহিনী, পুলিশ সবার নাম তোমার মানে সবাই তোমার নাম চিরদিন মনে রাখবে। আমি খুবই একটা নর্মাল এক্সাম্পল দিছি, এটা তো আসলে জুম ক্লাস, এটা ফেসবুক লাইভ ক্লাস। ফেসবুক লাইভ ক্লাস তো এখানে কথা বলা যায় না তোমাদের সাথে আর কি, এটা একটা সমস্যা। আমি যখন অফলাইনে ক্লাস নেই, ঠিক এই ক্লাস, এই টপিকটা যখন আমি পড়াই, যখন জুমে ক্লাস নেই, আমি কিন্তু তখন এটা এইভাবে নেই না। আমি তখন দেখি ক্লাসে সবচেয়ে দুষ্টামি কি করছে, বুঝছো, তাকে আনমিউট করাই। জুমে হলে আনমিউট করি, বা ক্লাসে হলে ডিরেক্টলি জিজ্ঞাসা করি যে ভাই তোমার নাম কি, তোমার বাসা কই। ঠিক আছে, তারপর তোর বাসা ঠিক হবে তার এক্সাম্পলটাতেই। হ্যাঁ, কিন্তু এখানে যে আমি কাউকে দেখি তোমাকে দাঁড়াবো, ভাই তোমার নাম কি, তুমি কই থাকো, এটা তো আমার দ্বারা সম্ভব না, বুঝছো, এই জন্য আমি এইরকম এক্সাম্পল দিচ্ছি আর কি। আচ্ছা, তো এখন ভীতি বা থ্রেট কিভাবে বুঝলো যে এটা একটা গ্যাঞ্জাম, এই পোলার ভেতরে গ্যাঞ্জাম আছে, কেমনে বুঝলো পুলিশ? বুঝছে তোমার হাতে লাঠি দেখা। ঠিক আছে, তো আমাদের শরীরে যখন প্রথম কোনো ফরেন বডি আসে, বডি এটা বুঝে এমএইচসি দেখে। এমএইচসি শব্দের অর্থ হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। অর্থাৎ ধরো এটা একটা সেল, ঠিক আছে, এটা ধরো আরেকটা সেল, এই সেলটা তোমার শরীরের নিজের, এই সেলটা আমার, আমার সেলটা তোমার জন্য ফরেন, তোমার সেলটা আমার জন্য ফরেন। কোনটা যে কার সেল বডি বুঝে কেমনে, যেটা আমার নিজের নাকি এটা আমার অন্য, কেমনে বুঝে? এখানে কিছু ট্যাগ থাকে, ট্যাগ, ধরো এখানে 1 মাথা 2 মাথা 3 মাথা 4 মাথা কিছু একটা থাকে। ঠিক আছে, এটা বলা হয় মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। আর ধরো আমারটার মধ্যে থাকে হচ্ছে এইদিকে এইদিকে, আমি বলতে চাই আইকে বোঝাচ্ছি আর কি, বডি বুঝে ফেলে। 4টা থাকলে হচ্ছে এই শরীরের, আর বাকি যা হবে, আর ধরো একটা থাকলো এইখানে,
বা এরকম দিয়ে একটা থাকলে এইখানে, এগুলো সব ফরেন, এগুলো সব মাইরে ফেলতে হবে। ঠিক আছে, তোমার হাতে যখন লাঠি দেখেও বুঝে, ও এই ট্যাগটা দিয়ে বুঝে। যেমন আমাদের প্রোডাক্টের গায়ে বারকোড থাকে না, প্রোডাক্ট সিলে এরকম বারকোড থাকে। এই বারকোডগুলো তৈরি হয় গ্লাইকোক্যালিক্স দিয়ে। তোমরা পড়ছো না বোটানি হাসান স্যারের কোষকের গঠনে গ্লাইকোক্যালিক্স। এটাকে বলা হয় মেজর হিস্টোকম্পারেটিভ কমপ্লেক্স। এটা দেখে শরীর বুঝে কোনটা আমার কোনটা তোমার। আচ্ছা, যখন ও বুঝে ফেলছে যে এর ভিতরে গ্যাঞ্জাম আছে, ওর ডিটেকশন করো। ডিটেকশন কিভাবে করি? ম্যাক্রোফেজ সেটা করে। ঠিক আছে, সে ঘুরে বেড়ায়, যেখানে সমস্যা সেখানে হাজির হয়। আচ্ছা, যখন ম্যাক্রোফেজ বুঝে রিয়েলি তো দোকানের দিকে গাইতেছে, কিন্তু আসলে নিয়তটাই খারাপ, তখনও কি করে? সবাইকে বলে, সবাই এদিকে আগাও, একটা পোটেনশিয়াল থ্রেট পাওয়া গেছে, মিস্টার আলম ইজ গোয়িং টু ইনভেড আ শপ ইন রাজশাহী সদর। ঠিক আছে, ওয়াকিটকিতে সবাইকে বলে দিচ্ছে, ওয়াকিটকিতে, বুঝছো? ওয়াকিটকিতে বলছে পুলিশ ফোর্স পাঠাও, র্যাব ফোর্স পাঠাও, আর্মি পাঠাও। তো এই ধরনের যে কাজটা, এটাকে বলা হয় এন্টিজেন প্রেজেন্টেশন। অর্থাৎ এন্টিজেন মানে তো ফরেন বডি, রাইট? এই এন্টিজেনটাকে প্রেজেন্ট করা সবার কাছে। আমি একটা গল্প বলি, আমার লাইফের গল্প, বেশ মজার গল্প, জানি না কার ভালো লাগবে কার ভালো লাগবে না। আমাদের ঢাকায়, হ্যাঁ, ঢাকা যে ক্যান্টনমেন্ট, এখানে হচ্ছে একটা ইয়ে আছে। ঢাকা ক্যান্টনমেন্টে তোমার হচ্ছে জাহাঙ্গীর গেট বলে গেট আছে। এই জাহাঙ্গীর গেটে হচ্ছে তোমার আর্মি পার্সন ছাড়া বা আর্মি কোনো অ্যাফিলিয়েটেড পার্সন ছাড়া সেখানে এখানে যায় না। আর যায় হচ্ছে খুব ভিআইপি লেভেলের কেউ থাকলে। ঠিক আছে, রাষ্ট্রীয় কোনো ভিআইপি বা খুব মানে এই টাইপের লোক দিয়ে। তো আমি গত বছর আমি সাধারণত যেটা করি, অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা করি সেটা হলো যে এই গেটে ঢুকে যাই, হ্যাঁ, খুব সাহস করে ঢুকে যাই। কারণ আমার কথা হচ্ছে যে আমি ঢাকা মেডিকেল একটা স্টুডেন্ট, তো কখনো কোনো আর্মির অ্যালাউ করে, কখনো করে না। বুঝছো, আমি বলি যে দেখেন আমি একদিন ঢাকা মেডিকেল স্টুডেন্ট, এটা আমার আইডি কার্ড। তো মানে ওই গেটে ঢুকলে আমার লাভ কি? ওই গেটে ঢুকলে লাভ হচ্ছে ধরো কোনো একটা ডেস্টিনেশন যেতে চাচ্ছি, ঠিক আছে, সেই ডেস্টিনেশনটা ওই রাস্তা দিয়ে গেলে, বিশেষ করে মিরপুর ডিও যে এরিয়াগুলোতে যেতে আমার জন্য খুব সুবিধা হয়। ঠিক আছে, যদি ওরা আমাদেরকে গেটে অ্যালাউ না করে, আমাকে অন্য গেটে ঘুরে যেতে হবে। এটা আর্মি এরিয়া, আমি তো আর্মির কেউ না। যদি আমি এই গেটে ঢুকতে পারি, ঢুকলে হচ্ছে আমার মানে ইজিলি আমি পৌঁছায় যেতে পারি আমার যেখানে যাওয়া দরকার। কিন্তু না হলে আমার ঘুরে যেতে হয়। দেখা যাচ্ছে এই রাস্তাটা 5 মিনিট, ক্যান্টনমেন্ট হতে ওই রাস্তা ধরো আধা ঘন্টার, এরকম। তো সাধারণত আমি গেটে আর্মি অফিসে দেখাই যে ভাই আমি ঢাকা মেডিকেল স্টুডেন্ট। তো দেখা যায় যে 50% ক্ষেত্রে ওরা আমাকে অ্যালাউ করে, 50% অ্যালাউ করে না। 50% ক্ষেত্রে যখন আর্মি অফিসাররা মনে করে যে না, হ্যাঁ হ্যাঁ এই ছেলেটা বা আমার আইডি কার্ড দেখে, আমার ঢাকা মেডিকেল কলেজ একটা রেপুটেড ইনস্টিটিউশন, ওকে আমরা, তখন আইডি কার্ড দেখলে আসলে ওরা সন্দেহ করে না। আবার অনেক ক্ষেত্রে বলে যে না দেখেন আমাদের সিকিউরিটি কনসার্ন আছে, বা আজকে অমুক অমুক এই ভিআইপিরা যাবে, আজকে আপনি এখান থেকে যেন আপনি একটু ঘুরে যান। তো একদিনই পারমিশন আমাকে দিছে। পারমিশন দেওয়ার পর ঢুকলাম ক্যান্টনমেন্টের মাঝ বরাবর, যখন আসছি আমার কাছে সিগন্যাল দিচ্ছে আরেকটা আর্মি অফিসার। সে বলতেছে যে ভাই আপনি কোথায় যাচ্ছেন? আমি বলছি ভাই আমি তো এদিকে যাচ্ছি। বলে আপনি যে আসলেন পারমিশন পেয়েছেন? হ্যাঁ, আমি তো আইডি কার্ড দেখে আমাকে আপনার ওই আগের আর্মি অফিসার পারমিশন দিয়েছে। বলে ওকে ফাইন। এবার হচ্ছে ওয়াকি টকিতে বলতেছে আমার গায়ের রক্ত একটু কালো, জানো, আমার ব্যাগটাও ছিল কালো। বলতেছে কি, আমি বলছি আপনি নামেন? বলছে কালো আরোহী, ঘাড়ে কালো ব্যাগ, আপনাকে পারমিশন দিয়েছেন, ওয়াকি টকিতে বলতেছেন, বুঝছো? তো ওরা বললো হ্যাঁ দিয়েছি। তারপর আমাকে ছেড়ে দিয়েছে, আমি আর্মি ক্যাটকার মধ্যে বেরিয়ে চলে গেছি। এটা কেন বলতেছি? দিস ইজ হাউ উই প্রেজেন্ট সামওয়ান। ঠিক আছে, ওরা আমাকে প্রেজেন্ট করতেছে যে মানে আমার শরীরে কালার কি, আমার গায়ে কি আছে, তো এগুলো দিয়ে তারা হচ্ছে প্রেজেন্ট করতেছে যে মানে গেট পাস কি ওকে সে পেয়েছে কিনা আর কি। তো বললো হ্যাঁ আমরা পেয়েছি, ওকে যান। তো এই জিনিসটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। সত্যিকার অর্থেই যেন সশস্ত্র বাহিনীর লোক বা যারা, তারা হচ্ছে এভাবে কাজগুলো করে। হ্যাঁ, তার জন্য কোনো কিছুকে সন্দেহ করে তারা সবার আগে এটাকে প্রেজেন্ট করে, যেটা কি ঠিক না ভুল। তো ওরা বললো যে হ্যাঁ ওর কোনো সমস্যা নেই, ওকে ছেড়ে দাও। তো জাস্ট লাইক দ্যাট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন আর কি। হ্যাঁ, আচ্ছা, যে এই সবাইকে প্রেজেন্ট করতেছে যে এটা এরকম এরকম এরকম, ওর হাতে 3টা মাথা 4টা পা, এটা ধরতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে বিপদ সংকেত। বিপদ সংকেত মানে কি? অর্থাৎ সে অ্যালার্ম দিয়ে দিচ্ছে যে এই যে প্রবলেম জিনিসটা, একে আমরা ধরতে হবে, বা একে আমরা আসো সবাই মিলে ধরি। তাই না? আমরা একটা প্রতিরক্ষা নির্মাণ করে প্রায় 100 মিলিয়নের মতো, 10 কোটির বেশি ওরা কি করে, অ্যান্টিবডি তৈরি করে, লিম্ফোসাইট তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, এবং বলা হয় কত, চিন্তা করো, ধরো তুমি
মানে তোমাকে এই জিনিসটা বোঝায় কিরকম। ধরো এটা একটা সেল, এটার চেহারা হচ্ছে এরকম, অ্যান্টিবডি বানাইতে হবে ঠিক এরকম যেন একে ধরা যায়, ওই শেপেরই। তো দেখা গেল যখন বুঝে ফেলছে যে এটার মাথা এরকম, এটা এগেন্স্ট অ্যান্টিবডির শেপটাও এরকম হবে, ও একসাথে 100 মিলিয়নের বেশি ক্লোন তৈরি করে, বুঝছো? এটাকে বলা হয় ক্লোনাল সিলেকশন। আচ্ছা, এই যে এখানে আছে দেখো 100 মিলিয়নের বেশি। আচ্ছা ঠিক আছে, ফাইন। তারপরে হচ্ছে তোমার হলো প্রতিরক্ষা। প্রতিরক্ষার ক্ষেত্রে হচ্ছে আমাদের দুই রকমের আছে, একটা হচ্ছে অ্যান্টিবডি নির্ভর, একটা হচ্ছে কোষ নির্ভর। অ্যান্টিবডি নির্ভর শব্দের অর্থ কি? ওই যে বললাম দোকানের ভিতরে একজন বাইরে একজন, ভিতরে থাকলে সে হচ্ছে তোমার ধরো সেল মেডিয়েটেড, হ্যাঁ, আর ধরো দোকানের বাইরে রাস্তা ধরে ধরে আসতেছে, টেনে ধরতেছে, এগুলো ধরো কোষ মানে অ্যান্টিবডি নির্ভর আর কি। অত্যন্ত পুরো জীবনে কোনোদিন আসতে পারো না, বলে সেকেন্ডারি রেসপন্স। ঠিক আছে, আচ্ছা সহজত প্রতিরক্ষা অর্জিত প্রতিরক্ষার মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো সহজত প্রতিরক্ষা অর্জিত পার্থক্য কি তোমরা বলো আমার। এই চার্ট যদি আমি অফলাইনে হইতো, আমি বলতাম আমি ঢেকে দিতাম, সবার কাছে পড়া নিতাম, এই তুমি বলো একটা, তুমি বলো একটা, তুমি বলো একটা। ঠিক আছে, কিন্তু ফেসবুক লাইভের সমস্যা হচ্ছে যে কোশ্চেন জিজ্ঞাসা করা যায় না, বুঝছো? আচ্ছা, তো সহজত প্রতিরক্ষার স্থায়িত্ব হচ্ছে আজীবন, অর্জিত প্রতিরক্ষা হচ্ছে স্বল্প বা দীর্ঘস্থায়ী। জানোই, বুঝতেছই যে হয়তো তুমি সারা জীবন জন্ম থেকে নিছো, এটা তো স্বল্প, তাই না? বা দীর্ঘস্থায়ী হতে পারে, যদি যে বললাম তোমার মেমোরি সেল, হ্যাঁ, বা সারা জীবন মনে রাখার মতো ব্যাপার স্যাপার যেটি হয়। আচ্ছা, উপস্থিত শস্য উপস্থিত, শস্য উপস্থিত না। পূর্বের অভিজ্ঞতা হচ্ছে সহজ প্রতিরক্ষার ক্ষেত্রে দরকার হয় না। সহজ প্রতিরক্ষা তাৎক্ষণিক কাজ করে, অজয় প্রতিরক্ষা হচ্ছে প্রথমবার একটা সময় লাগে, যে প্রথমবার যখন ওকে মানে আলম আসছে, আলম কি ভালো না খারাপ ওর কাছে চিন্তা, দ্বিতীয়বার যদি আলম আসে এটা তো মায়ের মাফ নাই। ঠিক আছে, এই টাইপের আর কি। আচ্ছা, তারপর ধরো আমাদের হলো তোমার সারাদান কাল বলেছি, স্মৃতিকোষ। তার সহজত প্রতিরক্ষার ক্ষেত্রে হচ্ছে আমাদের স্মৃতিকোষ সৃষ্টি হয় না, বাট অর্জিত প্রতিরক্ষার ক্ষেত্রে হচ্ছে আমাদের স্মৃতিকোষ সৃষ্টি হয়, হ্যাঁ, মেমোরি বি সেল, মেমোরি টি সেল। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালার্জিক ক্রিয়া। অ্যালার্জিক ক্রিয়া সহজত প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের সৃষ্টি হয় না, বাট অর্জিত ক্ষেত্রে সৃষ্টি হয়, ওকে ফাইন। প্রতিবন্ধক, এই টিকটকে বললাম স্কিন, এই বললাম পাকস্থলী পিএইচ, এগুলো সবই সহজত প্রতিরক্ষার মধ্যে পড়ে। আচ্ছা, উপাদান তোমরা পারবা। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট টপিকে আসলাম আমরা। আমাকে যদি বলো যে ভাইয়া প্রতিরক্ষার টপিকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর নাম কি, আমি এক নম্বর হচ্ছে ভ্যাকসিন, ঠিক আছে, দুই নম্বর বলবো হচ্ছে অ্যান্টিবডি। সেই দুটো টপিক আমরা পড়বো। টপিকগুলো মজার বাট ছোট। আচ্ছা, অ্যান্টিবডির ব্যাপারটা কি? আগেই তো বলছি, বি লিম্ফোসাইট প্রথমে প্লাজমা সেল তৈরি করে, এরপর হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডির যে গঠনটা আমার মনে হয় এটা তোমরা সবাই কম বেশি জানো। ঠিক আছে, এখন তো এইচএসসি তোমরা ধরুন আমাদের এইচএসসির সময় আমরা জানতামই এই ছবি পরীক্ষা আসবে, যে 8 বছরের বিখ্যাত ছবি পরীক্ষা আসতোই, এটা গ নাম্বারে। হ্যাঁ, একটি অ্যান্টিবডির গঠন সহ চিত্র অঙ্কন করো, মানে ঘুরে আসতো যে উক্ত পদার্থটির বা উক্ত বস্তুটির চিত্র সহ গঠন ব্যাখ্যা করো। আমরা জানতামই পরীক্ষা আসলে একটা প্রশ্ন আসবেই, এটা ছবিটা আঁকা আর এর মধ্যে কি কি পার্টস আছে। ঠিক আছে, তাই মানে শর্ট সিলেবাসে নাই। তো এনিওয়ে তোমার দেখছো কিনা কি কি আছে, এই একটা চেইন, এই একটা চেইন, চারটা চেইন, এই 2 3 4। এর মধ্যে দেখো এই চেইনগুলো বড় ভারী শৃঙ্খল, এগুলো ছোট হালকা শৃঙ্খল। চেইনগুলো মাঝখানে বন্ডিং আছে। দাঁড়াও, এই একটা, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, আচ্ছা, এগুলোকে বলা হয় ডাইসালফেট বন্ড। পরীক্ষা আসে একটি অ্যান্টিবডির মধ্যে কয়টি ডাইসালফেট বন্ড আছে, কেন জানি সবাই উত্তর দেয় 2টি, কিন্তু এটার উত্তর হবে হচ্ছে 3টি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখো এখানে ওর যে হাতটা আছে এটা কেমন না একটু বাঁকানো, দেখতেছো না? এই বাঁকানোটা কিন্তু ও চেঞ্জ হয়। ঠিক আছে, অ্যান্টিজেনের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ওর চেঞ্জ হতে পারে, বা ধরো অনেক যে চেঞ্জ হয় এরকম না, ধরো এখানে অনেক ব্যাপার আছে, যেমন ইনডিউস ফিট মতবাদ আছে, অনেক কিছু আছে, সেটা কথা বলতে চাচ্ছি না। তার জন্য রাখো যেটা একটা পরিবর্তনশীল অংশ, বাট এগুলো কিন্তু স্থায়ী অংশ। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন যেখানে বসে এই জায়গার নাম হচ্ছে প্যারাটপ। তো এটা একটা তালা চাবির মতো অবস্থা না? এখানে বোঝা চাবি হচ্ছে প্যারাটপ আর তালা হচ্ছে অ্যান্টিজেন। ওকে, তো যেগুলো বলছিলাম আমরা একটু পড়ি, হ্যাঁ, রিডিং পড়ি। কি লিখছে বলছে, ভারী ও হালকা শৃঙ্খল। ভারী শৃঙ্খলটা বলছে হচ্ছে 50 থেকে 70 কিলো ডাল্টন, হালকা শৃঙ্খলটা বলছে 23 কিলো ডাল্টন। ডাইসালফেট বর্ণ হচ্ছে 3টি, আবার বলছে 3টি এটা, হ্যাঁ, ডাই বলে 2 শুনে অনেকে 2 দিয়ে আসে, এটা হবে না। আচ্ছা,
আর বলছি স্থায়ী অঞ্চল, পরিবর্তনশীল অঞ্চল। দেখো স্থায়ী অঞ্চল হচ্ছে এটা কখনো চেঞ্জ হয় না, বাট পরিবর্তনশীল অঞ্চলটা কিন্তু তোমার আমাদের আমাদের ধরো ধরো তোমার আইজিএ আছে শরীরে, হ্যাঁ, আইজিজি আছে ধরো, কারণ আইজিজি দুনিয়াতে আছে ধরো তোমার শরীরে, তোমার ধরে ধরো কয়েক কোটি আইজিজি আছে। এই যে কয়েক কোটি আইজিজি, তারা সবাই আইজিজি, হ্যাঁ, তাদের স্থায়ী অংশ সেম, বাট পরিবর্তনশীল অংশ তাদের ডিফারেন্ট। ঠিক আছে, তার মানে এখানে কোন কোন জায়গায় ডিফারেন্স হইতে পারে? ডিফারেন্স হতে পারে স্থায়ী অঞ্চলে, ডিফারেন্স হতে পারে পরিবর্তনশীল অঞ্চলে। স্থায়ী অঞ্চলের ভিত্তি করে 5 প্রকার হয়। ঠিক আছে, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিজি, আইজিডি। আচ্ছা, আর পরিবর্তনশীল অঞ্চল যেটা, এটা তো পারে লক্ষ কোটি, এটা কোনো হিসাব নাই। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এই যে ধরো কোনটা যে ফিট করবে, কোনটা যে ওই অ্যান্টিজেনের জন্য ফিট, এটা তো আমরা জানি না। তো ধরো যখন তুমি একটা সার্টেন অ্যান্টিবডি ফিট করে ফেললো, ঠিক আছে, তখন কিন্তু সে এই ক্লোনাল সিলেকশন বা ক্লোনাল এক্সপানশন বলে, ওই সার্টেন অ্যান্টিবডিকেও বেশি বেশি ক্লোন করতে শুরু করে। আর বলতে পারছে ভাইয়া এই যে বিভিন্ন রকম অ্যান্টিবডি হচ্ছে, আইজিজি যে আমার লক্ষ্য কোটি টাইপের হচ্ছে, এটা কিভাবে হয়? এটাকে বলে ভিডিজে রিকম্বিনেশন, অর্থাৎ তারা এলোপাথারি ভাবে মিলতে থাকে। ঠিক আছে, এলোপাথারি, অর্থাৎ তোমাকে আমি সংখ্যা দিলাম, হ্যাঁ, তোমাকে আমি সংখ্যা দিচ্ছি হচ্ছে 9, 8, 7, 6। ঠিক আছে, তোমার বললাম 4 ডিজিটের সংখ্যা বানাও, তুমি যদি ইচ্ছা মতো যা ইচ্ছে তাই বানাতে পারবো, তাই না? তুমি 7, 8, 6, 9, 7, 9, 8, 7, 9, 8, 6, কোনো সময় পারবো না। এটাকে বলে ভিডিজে রিকম্বিনেশন। ইচ্ছা মতো রিকম্বিনেশন করে দেখো প্রতিবার সংখ্যা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো ওরা ওদের মতো করে এই অ্যামাইনো অ্যাসিডের চেইনগুলোকে ইচ্ছা মতো করে এলোমেলো করে ওদের প্রয়োজনীয় সংখ্যক 100 মিলিয়নেরও বেশি এরকম অ্যান্টিবডি তৈরি করতে পারে। আচ্ছা, কবজ অঞ্চলটা অত ইম্পর্টেন্ট, আর নমনীয়তা প্রদান করে এই অঞ্চলটা। আচ্ছা, এখন এই যে অ্যান্টিবডির প্রকারভেদ কয় রকমের? এটা আছে হচ্ছে আমাদের 5 রকমের: আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি। ওকে, এর মধ্যে আইজিএম এর চেহারাটা একটু অন্যরকম না? দেখো তো কিরকম, কয়টা আছে? 5টা আছে। 5টা মিলে এরকম একটা স্ট্রাকচার নিয়ে এসে থাকে। যদি তোমরা মানে মেডিকেল উঠলে এগুলো আরো ডিটেলে জানবা যে সবসময় এরকম থাকে না, হ্যাঁ, কখনো থাকে কখনো থাকে না, কখন থাকে না কখন থাকে, এত কিছু বলবো না। ঠিক আছে, আইজিজি, আইজিজি সবচেয়ে বেশি থাকে, হ্যাঁ, 75%। আইজিএ এটা হচ্ছে 15%, হ্যাঁ, আইজিএম থেকে 5 থেকে 10%, আইজিডি থেকে 1%, আর ইমিউনোগ্লোবিন হচ্ছে আরো কম, 0.1%। তো এটার আমাদের একটা ইয়ে আছে, এই চারটা হচ্ছে আমার সঙ্গে পড়াই, হ্যাঁ, এটা তোমাদের কোম্পানির বুকে থাকবে, যখন কোম্পানির বুক পাবা দেখবা খুব সুন্দর করে এই জিনিসটা আছে। জিতে হচ্ছে 75, এ হচ্ছে এটা তুমি হয়ে পড়বা, হ্যাঁ, গেইমড, গেইমড, ওকে, GAMED। এরপর লাভ কি? লাভ হচ্ছে পার্সেন্টেজ গুলো সিরিয়ালি চলে আসবে। একটু কষ্ট করবা, এইখানে একটু সমস্যা আছে, হ্যাঁ, 75, 15, 5, 10, আইজিই এটা 0.1, ডিটা হচ্ছে 1। প্রাপ্তি স্থান, আইজিজি সব জায়গায় থাকে, থাকে না কই? এটা বলো। ঠিক আছে, আইজিএ এটা থাকে হচ্ছে মেনলি মিউকাস, মায়ের দুধ, মানে যেগুলো হচ্ছে বডি ফ্লুইড, হ্যাঁ, মিউকাস, মায়ের দুধ, অশ্রু, নাকের পানি। আইজিএম যেটা, এটা লসিকা থেকে রক্ত থাকে। আইজিই এটা বলা হচ্ছে দুর্লভ ইমিউনোগ্লোবিন। দুর্লভ কেন দুর্লভ? দেখো 0.1% দুর্লভ না? কই পাওয়া যায়? বেসোফিল, মাস্ট সেল, বি সেল। আর ডি হচ্ছে লসিকা, লিম্ফোসাইট, বি রক্ত। আচ্ছা, টেকনিক, টেকনিক হচ্ছে জি, আমরা কি মনে রাখবো? অ্যালার্ট। আমার টেকনিক ভালো লাগে না, বুঝছো, যার দরকার সে পড়বা। অ্যালার্ট হচ্ছে এতে হয় অন্ত্র, লতায় লসিকা, লতায় রক্ত, তথায় টিস্যু তরল। আচ্ছা, এ যেটা হচ্ছে মামি, মাথায় মায়ের দুধ, মিথ হয় মিউকাস। এম হচ্ছে লর, লসিকা রক্ত, হ্যাঁ। ই হচ্ছে বাম, বেসোফিল, মাস্টকোষ। আর ডি হচ্ছে লর। যার ভালো লাগে পড়বা, আর না হলে হচ্ছে আমি যেভাবে নর্মালি মনে রাখি, নর্মাল মনে রাখাই ভালো। এত ছন্দ তুমি পারবা না ভাই। আচ্ছা, কাজ কি? আইজিজি সব কাজই করে, কমপ্লিমেন্টে সক্রিয় করে। কমপ্লিমেন্ট হচ্ছে 20টা প্রোটিনের এমন একটা টিম যারা সবসময় আমাদের ইমিউন রেসপন্সটাকে এনহ্যান্স করে। ঠিক আছে, অর্থাৎ ধরো তোমার একটা যদি ইয়ে পাই আমরা ধরো একটা নতুন একটা ফরেন এন্টিজেন পাইলাম, কমপ্লিমেন্ট অনেকভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে সে এন্টিজেন প্রেজেন্টেশন করে, এন্টিজেনের যে একটু দেখলাম এন্টিজেন প্রেজেন্টেশন, ওই কাজটা কমপ্লিমেন্ট সিস্টেম করতে পারে। কমপ্লিমেন্ট সিস্টেম নিজে জিনিসকে ধ্বংস করতে পারে। অর্থাৎ কমপ্লিমেন্ট সিস্টেমের অনেক ক্ষমতা। ঠিক আছে, ও কেমোটা অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে, অনেক কিছু সে করতে পারে। মানে হচ্ছে
a group of protein that helps the immune system. আচ্ছা, তো কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন করে হচ্ছে জি, হ্যাঁ আরও আছে, জি করে, এম করে। আচ্ছা, এছাড়াও হচ্ছে বিষাক্ত পদার্থ প্রশমিত করে, এইটা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু গোল দিই, হ্যাঁ অমরা অতিক্রম করতে পারে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে যে কোন অ্যান্টিবডি অমরা অতিক্রম করতে পারে, উত্তর হচ্ছে জি। আচ্ছা, যেটা অ্যান্টিবডি এ, এটা হচ্ছে মেনলি থাকে বডি ফ্লুইডে, পরিপাক, জনশোষণ তন্ত্র, হ্যাঁ। যেটা এম, এটা তো কমপ্লিমেন্ট সক্রিয় করে বলছি একটু আগে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এমটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যে এ বি ও ব্লাড গ্রুপিং বলি না, এগুলো কিন্তু সব এম। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এরপরে দেখো এখানে কি লিখেছে, ওয়েট, হ্যাঁ এরপরে দেখো ই, যেটা ইর ক্ষেত্রে দেখো কি লিখেছে, সেটা হলো যে হিস্টামিন ক্ষরণে উদ্দীপ্ত করে, বিভিন্ন অ্যালার্জিক সারা সন্ধিবার দ্বারা ভূমিকা আছে, আর ডি যেটা বি কোষকে সক্রিয় করে। আচ্ছা ওকে, তো এখানে কিছু অতিরিক্ত তথ্য আছে, এটাকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না, হ্যাঁ স্লাইডে আছে, আমাদের বইতেও আছে, আমরা কেন মানে আমাদের কম্পিউটার বুকগুলো এইভাবে সাজিয়ে রাখছি, যেহেতু এই বইটা, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন আসতেছে। অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান স্টাডি ফ্রম হিয়ার, অ্যাজ মাচ উই ক্যান স্টাডি ফ্রম মাজেদা ম্যাডাম, আলিম স্যার অ্যান্ড আদার বুকস, এটা আজ বলে নাই এক্সট্রা, আমার আমারও দরকার নাই, যারা প্রথম পড়ছো বাদ, ঠিক আছে। আচ্ছা এটা বলো, এটা আনসার দাও, এটার আনসার দাও কুইক। আচ্ছা কেউ কেউ আনসার দিচ্ছ না কেন? আচ্ছা আনসার পাইছি সি। আচ্ছা সি বলছো অনেকে, ইয়েস আনসার, ইউর আনসার ইজ কারেক্ট, হ্যাঁ আনসারটা হচ্ছে সি। ওকে আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অ্যান্টিবডির কার্যপদ্ধতি, অ্যান্টিবডি আসলে কিভাবে কাজ করে, হ্যাঁ এটা একটু আমরা দেখি, হ্যাঁ আচ্ছা অ্যান্টিবডির কার্যপদ্ধতির মধ্যে আছে হলো প্রত্যক্ষ আক্রমণ, কমপ্লিমেন্টারি সক্রিয়করণ এবং সংক্রমণের বিস্তার প্রতিরোধ, হ্যাঁ আচ্ছা প্রত্যক্ষ আক্রমণ বলতে কি, অ্যাগ্লুটিনেশন, স্তূপীকরণ, ধরো একটা অ্যান্টিজেন পাইছে, সব অ্যান্টিবডি ঘিরে ধরছে, ঘিরে ধরে নামাই দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা তারপরে ধরো যেমন এখন হিস্টোরিনা যেটা করে, হিস্টোরিনা কিছু হলেই ঘিরা ধরো নামাই দাও, ঘিরা ধরো ক্ষমা থেকে নামাই দাও, জাস্ট লাইক দ্যাট। আচ্ছা অধক্ষেপণ, অধক্ষেপণ হচ্ছে তোমার ওই যে কোনো কিছু নিচে পড়ে যাওয়া, ঠিক আছে, বড় জালিকার অধ্যমনে বস্তু হিসেবে নিচে পড়ে যাওয়া। প্রশমন, শুধু ফালাই দিয়ে না, অনেক সময় তারা নিজেরা বিষাক্ত পদার্থ এসব দিয়ে নিষ্ক্রিয় করে ফেলে, ঠিক আছে। আচ্ছা দেন এগুলোকে আমরা লাইসিসও করি। আচ্ছা কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ, কমপ্লিমেন্ট প্রোটিন আমরা কিভাবে সক্রিয় করতে পারি, সরি কমপ্লিমেন্ট প্রোটিন কিভাবে কাজ করে, একটা হচ্ছে অপশনাইজেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ ধরো তুমি চাইনিজ রেস্টুরেন্টে গেছো, তোমার প্ল্যান হচ্ছে কি খাওয়া, কি করা, সেট মেনু খাওয়া বা ফ্রাইড রাইস খাওয়া, চিকেন ফ্রাই খাওয়া, এগুলো তুমি খাওয়া, কিন্তু ওরা একটা খাবার বলে নাম হচ্ছে অ্যাপিটাইজার, যেটা এখানে নিয়ে ক্ষুধা বাড়ে, আমি জানি না, ওরা বলে যে স্যুপ অন্ত এগুলোকে অ্যাপিটাইজার, তো আমার তো মনে হয় অন্তর খেলে ক্ষুধা আরও নষ্ট হয়ে যায়, পর তো মানে রেস্টুরেন্টে অন্য খাবারগুলো খাওয়া যায় না, তাই না। তো এটাই বলে অ্যাপিটাইজার। তো ওরা যেটা করে যে ধরো কোনো একটা অ্যান্টিজেন পাইছে, এটাকে অ্যান্টিবডি জমে আছে, এটাকে তারা এমনভাবে উদ্বুদ্ধ করে যেটা খুব মজার খাবার, আসো খাই খাই, হ্যাঁ ম্যাক্রোফেজ নিউট্রোফিলকে বলে এটা খাইতেই হবে, আসো যেমনি হোক খাইতে হবে, এটাকে বলে হচ্ছে অপশনাইজেশন, ঠিক আছে। অর্থাৎ সবাইকে উদ্বুদ্ধ করে নিউট্রোফিল ম্যাক্রোফেজকে যে আসো আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সকে খেয়ে ফেলি, ঠিক আছে। এবং খেয়ে ফেলবে, শুধু খেয়ে ফেলে না, বিশ্লিষ্ট লাইসিসও করে। তো অপশনাল জিনিসটা কি তোমাদেরকে দেখাই, হ্যাঁ সরি
to The uptake of bacteria by phagocytes is an active process, which requires the triggering of specific receptors on the phagocyte. Special receptors, which bind antibody-coated bacteria, trigger phagocytosis. Binding of the aggregated antibody molecules to the receptors on the phagocyte causes the cell to engulf the bacterium. The phagocyte first produces pseudopods, or ruffles, that surround the bacterium and then fuse, trapping the bacterium within what is now an intracellular vesicle, the phagosome. Within the phagocyte, lysosomes fuse with the vesicle, delivering their enzymatic contents to degrade the engulfed bacterium. ওকে, তো তোমরা কি অপশনাল জিনিসটা একটু বুঝতে পেরেছো কিনা? এটার মানেটা হচ্ছে যে ধরো একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি পাইলো, ও সবসময় যারা এটাকে খাবে, নিউট্রোফিল বলো ম্যাক্রোফেজ বলো, এদেরকে উদ্বুদ্ধ করা এবং ফ্যাগোলাইসোম তৈরি করার মাধ্যমে, যে আগের পড়া লাইসোম ফিউজ করে ফ্যাগোলাইসোম, এটার মাধ্যমে অ্যান্টিবডি বিশ্লিষ্ট করে ফেলে। ঠিক আছে, সরি। আচ্ছা, এরপর হচ্ছে ভাইরাসের প্রশমন। ভাইরাসকে আমরা বিভিন্ন এনজাইম, বিভিন্ন বিষাক্ত পদার্থের মাধ্যমে নষ্ট করে ফেলি। কেমোট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে যে তোমার ট্যাক্সিস মানে চলন, কেমো মানে কেমিক্যাল, অর্থাৎ একটা সার্টেন তোমার পাইছে, ফরেন বডি পাইছে, এখানে কেমিক্যাল হবে না, এই কেমিক্যালের পথ ধরে 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 তারা আগাবে। ঠিক আছে, এটাকে বলা হয় কেমোট্যাক্সিস। আচ্ছা, এরপর হচ্ছে মাস্ট সেল ও বেসোফিলের সংক্রমণ, সক্রিয়করণ। আচ্ছা, কমপ্লিমেন্ট সিস্টেমে কিছু প্রোটিন মাস্ট কোষ বেসোফিলকে আশপাশের তরল হিস্টামিন, হেপারিন, অন্যান্য পদার্থ ক্ষরণে উদ্দীপ্ত করে, ফলে স্থানীয় রক্ত প্রবাহ, টিস্যু তরলপদার্থ, প্লাজমা প্রোটিনের প্রবেশ এবং স্থানীয় টিস্যুর বিক্রিয়া বেড়ে যায়। আচ্ছা, এছাড়াও বলছে কি সংক্রমণের বিস্তার প্রতিরোধ। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং, খুবই 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 ইন্টারেস্টিং। ঠিক আছে, এইটাই বলে ইনফ্লামেশন। তোমাদেরকে বলতেছি, এখানে এই জিনিসটাকে ছোট করে লেখছে, বাট এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝছো? তুমি এ জায়গায় মার খেয়েছো, কি হবে? লাল হবে, ফুলে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে গরম হবে, এবং তুমি দেখবে এখানে ব্যথা হবে। এটা সব জায়গায় তোমার এখানে কিছু কামড় দা সেম। কেন? প্রত্যেকটার পিছনে কারণ আছে। যখন লাল হয়, এটা মানে এখানে রক্ত চলাচল বেড়ে গেছে। রক্ত চলাচল কেন বাড়ছে? এই যে রক্তের ভিতরে মেড্রোফিল আছে, ম্যাক্রোফেজ আছে, যাও তোমরা বেশি ভিজে থাকো, রক্ত প্রবাহ বেড়ে গেছে। ঠিক আছে, রক্ত কিন্তু আমাদের উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী আমরা, তার মানে রক্ত ফ্লোর যদি বেশি হয়, জায়গাটা গরম হবে। ওকে, এবং এখানে ভাস্কুলার পারমিয়াবিলিটি বা কোষ, আমাদের যে রক্তনালীর ভেদ্যতা বেড়ে যায়। কেন ভেদ্যতা বেড়ে যায়? নিউট্রোফিল তো রক্তনালী ভেদ করে চলে যাবে, নিউট্রোফিলের রক্তনালীর ভিতর দিয়ে ওর যেখানে সমস্যা সেখানে পৌঁছাবে, রক্তনালীর ভেদ্যতা বেড়ে যায়, নিউট্রোফিল যেন সহজে যাইতে পারে। নিউট্রোফিল যখন যায়, সেটা পানিও লিক করে, পানিও যাওয়া শুরু করে, অ্যাজ এ রেজাল্ট জায়গাটা ফুলে যায় এবং আলটিমেটলি সব শেষ হয়ে গেলে ব্যথা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সংক্রমণের বিস্তার প্রতিরোধ, বা এটাকে আমরা বলি ইনফ্লামেশন। আচ্ছা, অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে পার্থক্য দেখো। অ্যান্টিজেন জিনিসটা আসলে কি একটু কি বলছি, ফরেন বডি, বহিরাগত বস্তু বা প্যাথোজেন। হ্যাঁ, অ্যান্টিজেন যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, অ্যান্টিজেন আমরা কিভাবে বুঝি? এই দেখো, বলছিলাম প্লাজমা মেমব্রেনের উপরে থাকে, MHC বলছিলাম না, ওইটা। আচ্ছা, এবং এটা ধ্বংসাত্মক, এটা খারাপ। অ্যান্টিবডি যেটা আছে, অ্যান্টিজেনের এগেনস্টে হয়, এটা হচ্ছে প্রোটিন জাতীয় থাকে, এটা রক্তরস বা প্লাজমায় থাকে, এটা রক্ষাকারী, এটা প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। আচ্ছা, ওকে, টিকা সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আমাদের সবার আছে, এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন। এটা মেইন জিনিসটা হচ্ছে যে কত সহজে আমি একটা, মানে ধরো আগে কি হতো, ছোট্ট একটা রোগে, এক গুটি বসন্তে গ্রামের পর গ্রাম লক্ষ লক্ষ মানুষ মারা গেছে গুটি বসন্তে। এখন কি সেগুলো হয়? হয় না। কেন হয় না? সায়েন্টিস্টরা টিকা আবিষ্কার করছে, আমার সে টিকাগুলো নেই, ওই ব্যাকটেরিয়া, ভাইরাসগুলো, জীবাণুগুলো আমাদের কিছু করতে পারে না। দ্যাটস ইট। আচ্ছা, তো আমরা হচ্ছে এই টিকাটাই এখন একটু ভালো করে পড়বো। ঠিক আছে, এটা তো এখানে আছে, আমরা অন্য জায়গা থেকে পড়ি, এখান থেকে পড়ি। দেখো, টিকা মূলত হয় 5 প্রকার। প্রথম হচ্ছে মৃত বা নিষ্ক্রিয়, অর্থাৎ তুমি করোনার জীবনে মাইরাই ফেলছো, করোনার হাড্ডি গুটি বাকি আছে, হাড্ডি গুটি শরীরের ভিতরে ঢুকাইছো, ঢুকায় ফিরে বুঝাইলে এগুলো হচ্ছে করোনার হাড্ডি। যদি করোনার হাড্ডি কোনোবারও আসে, একদম তো সাইজ
আচ্ছা, এবার শক্তি হ্রাস, করোনা এখনো আছে আদমরা, মরে যাওয়ার মতো অবস্থা, এটা শরীরে ঢুকাইছো, শরীরে আদমরা তো কিছু করতে পারবে না, শরীর চিনে গেছে করোনার চেহারা কিরকম, আদমরা হইলেও যখন তেজি হয়ে আসবে ধরে খাই ফেলবে, শেষ। আচ্ছা, টক্সয়েড। টক্সয়েড মানে হচ্ছে যে এই জীবাণুটা নিজে কাজ করে না, ও বিষ পাঠায়। হ্যাঁ, যেমন ধরো টিটেনাস, টিটেনাস টক্সয়েড আমরা বলি না, টিটি। কেন বলি? কারণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটিনি যে জীবাণুটা, ওর নিজে কোনো শরীরে ক্ষতি করে না, ও ক্ষতি করে বিষাক্ত পদার্থ শিশির মাধ্যমে। আমরা থেকে এই বিষটা চিনতে হবে, ঠিক আছে? এই বিষটা চিনতে হবে। এই হচ্ছে করোনার, এই যে টিটেনাসের বিষ অল্প একটু দিয়ে শরীরকে বোঝানো, যদি এরপরে বা কোনো বড় আকারের বিষ প্রয়োগ করে আগে ওর সরাই ফেলতে হবে, ঠিক আছে? সাব ইউনিট জীবন একটা একটু ছোট্ট ইয়ে, ধরো এখানে একটু পায়ের একটা আঙ্গুল নিছো, নিয়ে বোঝা যাচ্ছে এরকম আঙ্গুল যার থাকবে এরে ধরতে হবে। তোমরা পড়ছো না, ইয়ে বলে না ছোটবেলায় বলতো না যে কেমনে জিন কেমনে ছিঁড়ে, রাতের বেলা দেখতে হচ্ছে পা উল্টা আছে কিনা, যদি দেখা যায় পা উল্টা দিকে বুঝতে হবে এটা জিন। শুনছো না? আমি জানি না সত্যি না মিথ্যা, আমি তোমাদের মজা করতেছি, আমরা যেটা শুনে আসি। তো ওই ছোট্ট অংশটা, ওই যে পা দেখে জিন বোঝা, এইরকম, ঠিক আছে? যে সাব ইউনিট অল্প একটা অংশ দেওয়া হবে, ওই অংশ থেকে বুঝে ফেলতে হবে যে এটা কি, ও আসলে কি মানুষ নাকি ও জিন, মানে ও কি ভালো না খারাপ। আচ্ছা, তারপরে হচ্ছে অনুবন্ধী বা কনজুগেট। এটা হচ্ছে কয়েকটা জিনিস মানে কম্বাইন করে কিছু করা, আর ডিএনএ ভ্যাকসিন রিকম্বাইন্ড ডিএনএ পদ্ধতি তৈরি। আচ্ছা, এখন আমরা পড়বো এটার এক্সাম্পল গুলা। হ্যাঁ, এটা এখন আমরা পড়বো হচ্ছে এটার এক্সাম্পলটা। আচ্ছা, এক্সাম্পলের ক্ষেত্রে দেখো যে কতে হয় কনজুগেট, কনজুগেটের এক্সাম্পল কি কি আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, শতে হয় সাব ইউনিট, এটার মধ্যে আছে হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, টতে হয় টক্সয়েড, টিটেনাস, ডিপথেরিয়া, আর শক্তি রাশির মধ্যে আছে মিজলস, মাম্পস, পানি বসন্ত, টাইফয়েড। আচ্ছা, এখানে আমাদের একটা ছন্দ আছে, ছন্দটা হচ্ছে পড়তে পারো না পড়তো তোমার ইচ্ছা। তো আমরা যেটা বলি শক্তি রাশির ক্ষেত্রে আমরা বলেছি মামিটা পানি খায়। হ্যাঁ, মাতে হয় মিজলস, মিতে হয় মাতে হয় মাম্পস, মিতে হয় মিজলস, তাতে হয় টাইফয়েড, ঠিক আছে? পানিতে হয় পানি বসন্ত। আচ্ছা, টক্সয়েড, টক্সয়েড হচ্ছে টিটেনাস আর ডিপথেরিয়া, আমরা বলি টি2 ডিপ জলের ভাই, টিটেনাস এবং ডিপথেরিয়া। আচ্ছা, সাব ইউনিট, সাব ইউনিটের ক্ষেত্রে আমরা বলি হেপাটাইটিস বি, এইচ দিয়ে মনে রাখি যে সবকিছু এইচ দিয়ে শুরু হবে, হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, কনজুগেট ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। আমাদের জাতীয় টিকাদান কর্মসূচিতে আমরা মোট 6টা রোগের দিয়ে থাকি। হ্যাঁ, এটা একটা আপডেট হবে, একটু আপডেট করতে হবে, বাট আমার কাছে মনে হয় যে বইয়ে যেটা আছে সেটাই পড়ো, আজমানসারের বইয়ে যেটা আছে এখনকার সময় একটু আপডেটেড, মেডিকেলে উঠে যতবা জানবা। ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও, হাম, যক্ষা, এটা বইয়ে মানে আমাদের আজমানসারের বইয়ে যেভাবে লেখা আছে আর কি। তো এই ডক্টর এডওয়ার্ড জেনারকে যেন বলা হয় ভ্যাকসিনের জনক, ঠিক আছে? আচ্ছা, এছাড়া কিছু আমাদের যে এখনকার সময় যে ভ্যাকসিন তোমরা পাও, হ্যাঁ আমরাও পাইছি, এটা বলে এমএমআর ভ্যাকসিন বা মিশ্র ভ্যাকসিন, মিজলস মাম্পস উপরে একসাথে মিলে একটা ভ্যাকসিন বানায় ফেলছে, ঠিক আছে? ওকে, ভ্যাকসিন কেন আমাদের ইম্পর্টেন্ট? এই যে আমাদের দেখো বাংলাদেশ কিন্তু বাংলাদেশের একমাত্র হেলথ প্রজেক্ট যার সাকসেস রেট নিয়ার 100%, এটার নাম হচ্ছে এই ভ্যাকসিন। পৃথিবীর কোনো দেশে আমাদের মতো এত ভালোভাবে ভ্যাকসিন দেয় না, ঠিক আছে? তুমি আমেরিকায় যাও দেখি, আমেরিকার মানুষজন অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, ওরা ভ্যাকসিন দেয়ই না, ঠিক আছে? ওরা মনে করে, ওরা হয়তো অবিশ্বাস করে, ওরা মনে করে এই ভ্যাকসিনটা ভালো না, এই ভ্যাকসিনটা আমার বাচ্চাকে আমি দিব না, এরকম অনেক চিন্তা ভাবনা করে। কিন্তু তুমি বাংলাদেশে একটা মসজিদে গিয়ে একটা স্কুল থেকে তুমি বলো যে আজকে অমুক দিন পোলিও টিকা খাওয়ানো হবে, বা এলাকার যত বাচ্চা কাছে সব মিলে আমরা ভ্যাকসিন দিতে চাই, এবং এটা ভালো, বাঙালিরা এই একটা কাজ খুব সুন্দরভাবে করে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই ভ্যাকসিন। আচ্ছা, তো বাংলাদেশের ভ্যাকসিনেশন প্রোগ্রাম হচ্ছে WHO কন্ডাক্ট করছে 6টা রোগের এগেইনস্টে। আমি বললাম একটু এটা আপডেট হবে, বাট দরকার নেই, বইয়ে যা আছে তাই পড়ো। হ্যাঁ, যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, পোলিও, হাম। এই টিকার একটা স্কেডিউল আছে, এই স্কেডিউলটা আমাদের কাছে পড়তে হবে। হ্যাঁ, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এইভাবে দেখো, আমি সহজ করে দিচ্ছি। জন্ম হয়েছে, গেল 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, 6, 10, 14, মনে থাকবে না? 6, 10, 14। আচ্ছা, 9 মাস, ওকে, 16 মাস। তাহলে কি বলছি? 6, 10, 14, 9 মাস, 16 মাস। তারপরে পড়বো হচ্ছে 5 আর 10 বছর, ঠিক আছে? তাহলে কি বলছি? আমার সাথে কয়েকবার বলো। জন্ম হয়েছে, শেষ 6 মাস, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, সপ্তাহ হিসাব, এবার মাসের হিসাব, ঠিক আছে?
9 মাস 16 মাস, ঠিক আছে। ওটা হচ্ছে তোমার বছর, 5 বছর 10 বছর, 5 আর 10 তো একদম ইজি, এটা পড়া দূর, একদম ইজি। দেখো জন্মের পরে বাচ্চা হয়েছে, বাচ্চা হয় বি দিয়ে, বিসিজি, ঠিক আছে। এখানে কি লেখা আছে ভুলে যাও। এরপর দেখো 6, 10, 14 ডিপিটি, ওপিবি, হেপাটাইটিস বি, ঠিক আছে। সবগুলো দেখো 1 2 3 1 2 3 1 2 3। ওপিবি একটা ও আছে, ওপিবি স্টার্ট আছে, এটা হচ্ছে জন্মের পর পর, ওকে। আচ্ছা 9 মাসে দেওয়া হয় মিজলস, এটা এখানে আপডেট, এখন এমএমআর দেওয়া হয়, বুঝছো, মিজলস দেয় না। আচ্ছা তারপর হলো 16 থেকে 26 ডিপিটি, ওপিভি, বুস্টার ডোজ। বুস্টার ডোজ মানে বুঝো, করোনার সময় বুস্টার ডোজ দিচ্ছ না, মানে এই তোমার শরীরে অ্যান্টিবডি অলরেডি আছে, এটা একটু এনহ্যান্স করা, হ্যাঁ। আচ্ছা 5 বছর 10 বছর ডিটি টিটি। মাঝে ধরা নেক্সট কিছু আছে আপাতত লাগছে না, মানে যেগুলো কম্বাইন্ড ভ্যাকসিন তো বলেছে এমএমআর, হ্যাঁ, ডিপিটি, এই যে এখানে যে এই যে ডিপিটি, এটা কিন্তু কম্বাইন্ড ভ্যাকসিন, ডিপথেরিয়া, পার্টোসিস আর হচ্ছে আমাদের টিটেনাস। আচ্ছা তো পোলিও যে টিকা, এটা আমরা মানে এন্টেরোভাইরাস আরএনএ ভাইরাস যেটা রেজিস্ট্রি করি। বিসিজিটা হচ্ছে, বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলিড কার্মেট গোরিন, এটা হচ্ছে সায়েন্টিস্ট যক্ষার এগেনস্টে দেওয়া হয়, হ্যাঁ। আর ডিবিটিতে বললামই। আচ্ছা লাস্ট টপিক হচ্ছে স্মৃতিকোষ বা তোমার মেমোরি সেল। মেমোরি সেল জিনিসটা কি? এটা হচ্ছে যে তোমার কোনো অনভিজ্ঞ বি সেল বা অনভিজ্ঞ টি সেল তোমার স্মৃতিকোষ তৈরি করে। অর্থাৎ ওই যে বললাম, তুমি একবার গ্যাঞ্জাম করছো, তুমি মিস্টার আলম রাজশাহীতে গ্যাঞ্জাম মারছো, তোমারও তো চিনে রাখছে রাজশাহী পুরো এলাকার লোকজন, সারা জীবন মনে রাখছে যে এই আলম যদি আসে এটা আগেই সাইজ করে ফেলতে হবে, এটাই বলে স্মৃতিকোষ, সারা জীবন মনে রাখবে আর কি। তো ওই যে একবার তুমি ঢুকছো, একটা অ্যান্টিজেন ঢুকছে, বি সেল টি সেল সারা জীবন মনে রাখবে যে এইরকম চেহারার যদি কোনোদিন হয়, এরা ধরতে হবে সবার আগে, ঠিক আছে। যদি ধরতে পারে তাহলে কি করবে? টি সেল কি করবে? টি সেল করবে কি সেল মিডিয়েট ইমিউনিটি, ও করবে কি বিষাক্ত পদার্থ তৈরি করার মাধ্যমে, সাইটোটক্সিসিটির মাধ্যমে এটা ধ্বংস করে দেবে। আর বি সেল কি করবে? বি হচ্ছে হিউমারাল ইমিউনিটি। হ্যাঁ আমি ইংলিশ বলতেছি, ইচ্ছা করে বলতেছি, হ্যাঁ, কারণ পরীক্ষা ইংলিশ টার্ম আসে। যদি আমার কথা বিশ্বাস না হয়, গত বছরের কোয়েশ্চেন দেখবা, আগের বছরের কোয়েশ্চেন দেখবা, যে পরীক্ষায় ইংলিশ টার্ম আসে, ইংলিশ টার্মটা জানতে হবে তোমাকে, হ্যাঁ। বি সেল কি করবে? ও অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি দিবে, ঠিক আছে। ও করবে কি এরকম সেল আবার পরবর্তী দেখলে অ্যান্টিবডি তৈরি করবে, দুইজনেই হয়, মেমোরি বি সেল হয়, মেমোরি টি সেলও হয়, ঠিক আছে। আচ্ছা এটাই বলছে যে বি সেল, ডি সেল। আচ্ছা এটা একটু বলো, এটা আমি তোমাদেরকে বলি নাই এখনো, আমি জানি তোমার পারবা কিনা, এটা একটু বলো। এটা বলতে পারবা? জানি না পারবা কিনা, এটা তোমাদের ক্লাসে আমি বলি নাই একটু আগে। আচ্ছা এটা আনসারটা হচ্ছে লুই পাস্তুর, হ্যাঁ আগে বলে দিলাম আনসার, ঠিক আছে। তো এটা হচ্ছে সব ভ্যাকসিন তার আবিষ্কারক। এটা হলো তোমার অন্যান্য বই থেকে আমরা নিয়েছি, এটা আজ বলে নাই, এটা চাইলে পড়তে পারো, স্লাইড থেকে একসময় পড়ে নিলাম। আচ্ছা ক্লাসে সবকিছু একটা ক্লাস এখানে আছে, আমি একটু ক্লাস টপিকের ইম্পর্টেন্ট টপিকগুলো একটু বলে দিই, কি কি আসতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন কি টাইপের ভ্যাকসিন, কিভাবে তৈরি হয় এবং তার এক্সাম্পলগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ইপিআই শিডিউলটা কত মাসে কোন ভ্যাকসিনে দেয়, খুব ইম্পর্টেন্ট। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি বলো অ্যান্টিবডি, কোন অ্যান্টিবডি কত পার্সেন্ট, কোন অ্যান্টিবডি কোথায় হয়, কি কাজ করে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, ওকে। বইয়ের সব বাংলা লাইন ইম্পর্টেন্ট, ওকে। তারপরে হচ্ছে আমাদের কি ইম্পর্টেন্ট, তারপর ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিবডির গঠন, এই জিনিসগুলো আর কি। তো আমার কাছে মানে সব ইম্পর্টেন্ট টপিক আমরা কভার করে ফেলেছি আজকের জন্য। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, নাহলে আমরা ক্লাস এন্ড করবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু জানাও, হ্যাঁ। কেন কোনো কোয়েশ্চেন থাকলে দ্রুত একটু জানাও। আচ্ছা আপাতত আমি দেখছি কারো কোনো কোয়েশ্চেন আমি দেখছি না আপাতত। কারো কোনো কোয়েশ্চেন আছে?
ভাই একটা অধ্যায় কিভাবে পড়বো? আচ্ছা আগে বলো, আজকে ক্লাসে সবকিছু বুঝেছো কিনা এটাকে বলো। কারণ সবকিছু বুঝছো, যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে বলো যে ভাইয়া বুঝিনি, আবার বলেন, বলবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া একটা অধ্যায় কিভাবে পড়বো? একটা অধ্যায় পড়ার নিয়ম হচ্ছে ভাইয়া, সবার আগে তুমি মেডিকোর দাগানো লাইনটা পড়বা, সব দাগানো লাইন পড়বা। তোমার হাতে অনেক সময় আছে, ওকে দাগানো ছাড়া অন্যগুলো পড়ি, দাগানো লাইন যেন মিস না হয়, ঠিক আছে? দাগানো লাইন পড়ার পরে তুমি লেস প্র্যাকটিসে ওদের কোশ্চেনগুলো সলভ করবা, অবশ্যই অনুশীলনীর প্রশ্নগুলো আগে সলভ করে নিবা, ঠিক আছে? তারপরে তুমি অধ্যায় থেকে পড়ার সময় আর যখন একটা অধ্যায় পড়বা তার আগে কোশ্চেন একটু দেখিয়ে নিও যে অধ্যায় থেকে কি কোশ্চেন আসছে বিগত বছরে। আর এরপর যদি সময় থাকে কম্পিউটার বুকটা দেখবে, কম্পিউটার বুকে অন্যান্য রাইটারের কি কি তথ্য পড়ার মতো আছে সেগুলো সুন্দরভাবে সাজানো আছে। বা তুমি যখন প্রথমবার বইটা রিডিং পড়ছো তখন কম্পিউটার বুক পাশে থাকতে পারে, প্যারালালি পড়লা, ঠিক আছে? তোমার কমফোর্ট, মেডিকো থেকে আমরা তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দিব, তোমাদের ক্লাস থাকবে, বই দেখানো থাকবে, কম্পিউটার বুক থাকবে, লেসন সবই থাকবে। তোমার কাজ হচ্ছে এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে পড়াগুলো আগানো, দ্যাটস ইট, ঠিক আছে? অলরাইট, মানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো করে অবশ্যই আগাতে পারো। হ্যাঁ, তো একটা বলছে হলো ভাইয়া কনসেন্ট্রেট করার টিপস কি? আচ্ছা দেখো ভাইয়া, প্রথমত হচ্ছে যে আমাদের যে টপিকটা ছিল এই টপিকে পড়ার আগে শুধু আমি বলেছি দেখো আমাদের এই সময়টা খুবই ডিফিকাল্ট টাইম। তুমি এটা আমাকে বলো বা সবাইকেই বলো, তোমাদের মতো সময় কনসেন্ট্রেশন সবাই ডিফিকাল্টি আছে, হয়। এবং অ্যাট দ্য সেম টাইম দেশের এমন বাজে অবস্থা, এখন মনে হয় আল্লাহ এইচএসসি হবে নাকি হবে না, অমুক কলেজ আন্দোলন করছে, অমুক কলেজ বিবৃতি দিচ্ছে, ওরা বলছে এইচএসসি চাই না, আরেকটা কলেজ বলছে এইচএসসি চাই, আরেকটা বলছে এইচএসসি চাই, তবে সেখানে হাফ মার্কে হোক, কি হবে কি হবে না, ঠিক আছে? এরকম মানে তোমাদের সবসময় ফেসবুকে ঢুকি কি হইতেছে দেখে আসি, ঠিক আছে? তারপর ধরো মানে এই দেশের বিভিন্ন পরিস্থিতি, তো তোমার এখন মেইন যে ফোকাসে থাকবে যে ভাই দেখো যেটাই হোক দুনিয়া যদি উল্টায়ও যায় আমার মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হবে, সেখানে একটা ভালো মেডিকেল চান্স পাইতে হবে, সেটার জন্য যা করা দরকার সেটা করতে হবে, ঠিক আছে? সবকিছু এক সময় ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি জীবন আর কোনোদিন মেডিকেল ভর্তি করে দিতে পারবে না। দুনিয়াতে এইচএসসি অটো পাস হলেও হইতে পারে, আমাদের ইয়ে আছে, নির্দেশন আছে, মানে আমাদের নিদর্শন আছে, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অটো পাস কোনোদিন হবে না, এটা মনে রাখো। সো কনসেন্ট্রেট তুমি তখনই করতে পারো যখন বুঝবা যে সারাটা জীবন আমি স্বপ্ন দেখছি ডাক্তার হইতে, আমার বাবা মা স্বপ্ন দেখছে, আমি এই পেশাটাকে সম্মান করি, রেসপেক্ট করি, এবং আমি চাই যে আল্লাহ তাআলা মানে এই পেশা এমন একটা পেশা যেটার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত খুব ইজিলি নেওয়া যায়, ঠিক আছে? পড়াশোনা একটা ইবাদত হিসেবে নাও, এই যে আমরা পড়ছি এটা আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলা বান্দাদেরকে হেল্প করার জন্য পড়ছি, তাই না? তো তুমি মানে একজন ডাক্তার সে যদি মানে 10টা রোগীর দিনে দেখে, যদি একটা রোগী যদি ফ্রি দেখে তার কোনো অসুবিধা আছে? 9টা রোগী থেকে টাকা নিচ্ছে, একটা রোগী ফ্রি দেখছো, তাহলে এইটা তোমার সাদকা জারিয়া, তা কত ইজিলি তুমি সওয়াব নিতে পারতেছো। সব পেশাই কিন্তু সুন্দর, সব পেশাই ভালো, কিন্তু ডাক্তারি পেশায় মানুষের হেল্প করাটা একদম আমরা ফ্রন্ট লাইনে হেল্প করি, ঠিক আছে? তুমি যখন এই জিনিসগুলো চিন্তা করবা তখন বুঝবা যে তোমার এই পড়াশোনার থেকে ভালো কাজ এই মুহূর্তে আর কিছু নাই তোমার দ্বারা, ঠিক আছে? এই জন্য আমার তখন তোমার এমনি কনসেন্ট্রেশন চলে আসবে, ঠিক আছে? দ্যাটস ইট। তো আমার কাছে মনে হয় আমি আপাতত এন্ড করতে পারি। আচ্ছা, আর তোমাদের কারো কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকলে, যে ভাই এটা একটু আমার আর একটু পড়ার সময় কোয়েশ্চেন অ্যারেঞ্জ করছে, মেডিকো অফিস থেকে তুমি আমার নাম্বার নিবা, ঠিক আছে? সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে রিচ আউট করলে আমি তোমাদেরকে সেই সার্টিন যেই টপিকটা ভাইয়া এই লাইনটা আরেকবার বলে দেন, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে উত্তর দিয়ে দিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।